আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। কি ভাবছেন, হঠাৎ করে গল্প শুনতে এসে কবিতা কেন শোনাচ্ছি? না, প্রত্যেক সপ্তাহের মতো গল্প এই সপ্তাহেও আপনাদের জন্য আছে। কিন্তু তারও আগে কাকসেনার তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে। না, আমাদের গল্প বা চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করার অনুরোধ নয়। এই অনুরোধটা একটু অন্যরকম। আমরা সবাই আরজি করের ঘটনা জানি, আমরা সবাই মণিপুর জানি, বিলকিস বানু জানি, কিন্তু এরকম অনেক ঘটনাই আমরা জানি না, জানতে পারি না, জানতে দেওয়া হয় না। আজকে আমাদের প্রতিবাদ চলছে, চলবে যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি। কিন্তু তারপর একবার বিচার পেয়ে গেলে আমরা হঠাৎ করে যেমন শুরু করেছিলাম তেমনি আবার সব ভুলে যাব। তাই কাকসেনার তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি আমরা। আজ যেমন আমরা প্রতিবাদে নেমেছি, রাস্তায় নেমেছি, সরব হয়েছি, ঠিক সেভাবেই আগামী প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমরা আমাদের সন্তান, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা এই শিক্ষাই দিয়ে যাব কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হয়। আমরা শিখিয়ে দিয়ে যাব যে পোশাক আর পেশার বাইরে একটা বড় জগৎ থাকে। আমরা শিখিয়ে দিয়ে যাব একটা ছোট্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা সারা পৃথিবীর সমাজ সিস্টেমকে বদলে ফেলতে পারে, বদলে ফেলতে পারে সমস্ত বিকৃত মানসিকতার মানুষের চিন্তা ভাবনা। সে ওয়ার্ডটা কনসেন্ট। হ্যাঁ, আমরা শিখিয়ে দিয়ে যাব যে একটি মানুষের কনসেন্ট ছাড়া তাকে পোশাক বা পেশার অজুহাতে ছোঁয়া যায় না। ব্যাস এইটুকুনি অনুরোধ কাকসেনার প্রত্যেকের তরফ থেকে আপনাদের সকলের কাছে রইল। গল্পটা শুনবেন অবশ্যই, এবং গল্প শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। কমেন্ট বক্স আপনাদের প্রত্যেকের জন্য খোলা রইল। নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি সুলেখিকা উপাসনা লাহিড়ীর লেখা একটি গোয়েন্দা গল্প অন্তরালের দ্বিতীয় পর্ব নিয়ে। চলো গল্পটি শুরু করা যাক। ঈশা রয় বলছেন তো? হ্যাঁ, আপনি কে বলছেন? সেটা জেনে কি করবেন ম্যাডাম? নিজের কাজে মন দিন। যেই কারণে আপনি এখানে এসেছেন সেটাই করুন না মন দিয়ে। খামোকা আমাদের পিছনে কেন পড়েছেন বলুন তো? আমার সময় বড় দামি, আলতু ফালতু লোকের পেছনে আমি সময় খরচা করি না। হ্যাঁ, কিন্তু আপনার যখন মনে হয়েছে যে আমি আপনার পেছনে পড়েছি, তবে তো আপনি সাক্ষাৎ ভিআইপি। বাজে কথা রাখুন। আজ যখন বাচ্চারা খুন হচ্ছে তখন আপনি তদন্ত করছেন। কাল যদি আপনি খুন হয়ে যান তাহলে ওই ইন্সপেক্টরটা এমন মন দিয়ে তদন্ত করবে তো? তাই বলছিলাম আপনি একটু সাবধানে থাকুন। বলা যায় না, এই পাহাড়ি শহরের জনহীন রাস্তায় রাতের অন্ধকারে অনেক কিছুই তো হতে পারে। ও বাবা, এ যে দেখি ভূতের মুখে রাম নাম। অপরাধী নাকি পুলিশকে সাবধানে থাকতে বলছে। বাবা, আসলে আপনি এখানে নতুন কিনা, তাও আবার একা মেয়ে মানুষ। আপনাকে সতর্ক করাটা আমার কর্তব্য। একটু ভয়ডর করুন। ঈশা এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর হাসতে হাসতেই বলল, একা মেয়ে মানুষকে আন্ডার এস্টিমেট করছেন, ভীতু ভাবছেন? তাহলে বলে রাখি, এই ঈশা রায় কাউকে ভয় পায় না। ওই কথায় বলে না, যেখানে যত ভয় সেখানে আকর্ষণও ততটা হয়।
নিশ্চয়ই শুনেছেন কথাটা। এবার ইন্ট্রোডাকশন হয়ে যাক। অবশ্য আপনি দেখছি সবই জানেন আমার ব্যাপারে। এবার আপনি বলুন তো, আপনি কে বলছেন, পিটার নাকি মার্ক? অপর দিক থেকে একটা তীব্র গর্জন শোনা গেল। লোকটি ক্ষেপে গেছে। কড়া সুরে সে বলল, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি করছেন। আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। আপনি আগুন নিয়ে খেলছেন, বুঝলেন? যেদিন খাদের ধারে দাঁড়িয়ে থাকবেন সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওই ইন্সপেক্টর সেনও নয়। সো বি অ্যাওয়ার মিস রয়। তার মানে আমি আপনাকে ঠিকই চিনেছি। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। তবে হ্যাঁ, বলে রাখি, আগুন নিয়ে খেলার অভ্যেস কিন্তু আমারও আছে। লোকটা একটা বিরক্তিসূচক গর্জন করে ফোনটা কেটে দিল। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের দু চোখ বন্ধ করল। এখনো বড় ক্লান্ত। এত বছরেও এরকম অনেক থ্রেট পেয়েছে, কিন্তু অন্যবারের তুলনায় এই কেসটা একদম আলাদা। এখন তো ফাদারকেও ঈশার মারাত্মক সন্দেহ হচ্ছে। ঈশা নিজের জন্য ভয় পায় না, ও ভয় পায় কেবল দুটি মানুষের জন্য, ওর বাবা মা। ঈশা ওর মা বাবার একমাত্র সন্তান, একেবারে শিবরাত্রির সলতে। ঈশার যদি কিছু হয়ে যায় তবে ওর অসহায় বাবা মা অথই জলে পড়বে। ঈশার চাকরিতে প্রাণ সংশয় প্রচুর। কয়েকদিন আগেই একটুর জন্য প্রাণে বেঁচে গেছে, কিন্তু ভবিষ্যৎ যে অনিশ্চিত। প্রতিদিন শুধু নিজের মা বাবার কথা ভেবেই বেঁচে থাকার অর্থ খুঁজে পায় ঈশা। গরমের ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু সেন্ট গোল্ডেন ওক বোর্ডিং স্কুল এখনো খোলেনি। স্কুলে দুটো বাচ্চার খুন হওয়ার পর আরো দুটো বাচ্চার খুন হয়েছে, কিন্তু পুলিশ এখনো কিছু করতে পারেনি। ফাদার ঝুঁকি নিতে চাননি। উনি স্কুলের আর কোনো বাচ্চার রক্তপাত চান না। বিগত 1 মাসে ফাঁকা ক্লাসরুম এবং ধু ধু করা স্কুল মাঠ দেখা ফাদারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ঘড়িতে তখন সকাল 8টা। ফাদার নিজের অফিসে গালে হাত দিয়ে বিষণ্ণভাবে এক মনে বসেছিলেন। হঠাৎ অফিসের বন্ধ দরজায় টোকা পড়ল। ফাদার মুখ তুলে তাকালেন, গম্ভীরভাবে বললেন, কে? দরজাটা একটু ফাঁক করে ঈশা মুখ বাড়ালো। তারপর একটু শান্ত হয়ে বলল, গুড মর্নিং ফাদার, ভেতরে আসতে পারি? ফাদার জোসুয়া স্টিফেন্স উত্তেজিত হয়ে হাসি মুখে বললেন, গুড মর্নিং মিস রয়, প্লিজ ভেতরে এসে বসুন প্লিজ। ঈশা ফাদারের সামনে চেয়ারটায় গিয়ে বসলো। তারপর ও বলল, গরমের ছুটি এখনো শেষ হয়নি? মানে শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু আজকাল যা হচ্ছে আর রিস্ক নিতে পারছি না, তাই বাধ্য হয়ে স্কুলটা বন্ধ রেখেছি আর কি। তা আপনি এত সকালে এখানে কি করছেন? আমরা কেসটা নিয়ে যেমন এগোচ্ছি তেমন অনেক বাধাও পাচ্ছি। এই মুহূর্তে আমার বেশ কয়েকটা জিজ্ঞাস্য রয়েছে এবং তাই আমি এখানে এসেছি। আশা করছি আপনি আমাকে হতাশ করবেন না। আরে না না, বলুন না কি জানতে চান। আপনার এই বোর্ডিংয়ে বেশ কয়েকদিন ধরে কোনো গন্ডগোল চলছে, তাই না? ঠিক করে বলুন। না তো, তেমন কিছু তো। এখানে এই যে দুটো খুন হয়ে গেল, আপনি নিশ্চিত স্কুলের কারোর হাত নেই এতে? স্কুলেরই কেউ? কেন? আপনার স্কুলের দুটো খুন আর বাইরের দুটো খুন কিন্তু একদম ইন্টারলিঙ্কড। আচ্ছা, আপনার স্কুলের যেই দুটো বাচ্চা মারা যায় ওদের কোনো যোগাযোগ বা সিমিলারিটি ছিল না তো? যোগাযোগ মানে? ওরা জাস্ট বন্ধু ছিল। ওদের মধ্যে কেউ আপনার কাছে কোনো দিনও ওদের সাথে অস্বাভাবিক কিছু ঘটার কথা কখনো বলেছে? অস্বাভাবিক? কই না তো, তেমন কিছু তো না। ওরা কেউ এমন কখনো বলেছিল যে
পিটার আর মার্ক ওদের ভয় দেখায়? ফাদার অধৈর্য হয়ে বললেন, না, এমন কিছুই হয়নি মিস রয়। আপনি শুধু শুধু ওদের দুজনের বিরুদ্ধে এসব বলছেন। ওরা ইনোসেন্ট, দে আর টোটালি ইনোসেন্ট। জানতাম জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন, তাই আপনাকে একটা কথা বলি, পিটার আর মার্ক দোষী, খুনগুলো হয়তো ওরাই করছে। ফাদার বাকরুদ্ধ হয়ে গেলেন। অনেক কষ্টে উনি শেষে বললেন, আপনি মিথ্যে কথা বলছেন। পিটার আর মার্ক, না না, এটা অসম্ভব। ইট ইজ ফ্যাক্ট। ওদের দুজনকে কিন্তু রাতের অন্ধকারে ওই গ্রেভিয়ার্ডে দেখা গেছে। এরপর ঈশা ফাদারকে মিসেস পার্কারের জবানবন্দি শোনায়। ফাদার বিমর্ষ হয়ে গেলেন। ফাদার ভারী গলায় বললেন, বেশ, আপনার কি সাহায্য চাই বলুন। আমি পিটার কোথায়? আমি ওর সাথে কথা বলতে চাই। আছে হয়তো ওর ঘরে, এই নিচে গিয়ে ডান দিকে চলে যান। ঈশা অফিস থেকে বেরিয়ে গেল। পিটারের ঘরের সামনে গিয়ে ও দেখল ঘরে একটি যুবতী মেয়ে বসে রয়েছে। ঈশা ঝড়ের মতো ঘরের ভিতরে ঢুকলো। হঠাৎ ওকে ঢুকতে দেখে মেয়েটি ভয়ে কেঁপে উঠল। ঈশা কড়া গলায় জিজ্ঞেস করলো, পিটার কোথায়? মেয়েটি ভয় কাঁপতে কাঁপতে বলল, কেন? ও কি কিছু করেছে? ও তো এখন এখানে নেই। কোথায় গেছে ও? আর আপনি কে? আমি ওর স্ত্রী সোফিয়া। ও কোথায় গেছে আমি জানি না, মাঝে মাঝেই তো ও কোথায় চলে যায়, জিজ্ঞেস করলে রেগেও যায়। ও কি কিছু করেছে ম্যাডাম? মানে মানে আমি তো কিছুই জানি না। দেখুন, আপনি ভয় পাবেন না। আমি ঈশা রায়, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। এই শহরে সিরিয়াল কিলিং হচ্ছে, নিশ্চয়ই জানেন সেটা। আর আপনার হাজব্যান্ড এই কেসে প্রাইম সাসপেক্ট, ইভেন উইটনেসও আছে। খুন? না না, পিটার ওরকম মানুষই নয়, ও খুন করতেই পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। শুধু খুন নয়, পিটার আমাকে অশ্লীলভাবে হুমকিও দিয়েছে। আপনি জানেন একজন অন ডিউটি অফিসারকে এভাবে হুমকি দেওয়া কতটা অপরাধ? বলুন, পিটার কোথায়? আজ থানায় নিয়ে গিয়ে ওকে এমন মারবো। সোফিয়া কেঁদে ফেলল। না না, আপনারা ওকে ছেড়ে দিন। ও কোথায় গেছে আমি জানি না, তবে হ্যাঁ, প্রতি রাতে ও কোথায় চলে যায়। ঈশার চোখে বিদ্যুৎ খেলে গেল। কোথায় যায় সেটা তো আমি ঠিক জানি না, তবে গভীর রাতেও বাড়ি থেকে বেরিয়ে যায় আর ভোর রাতে ফেরে। আপনি এটা প্রথম কবে দেখলেন? এই 2 সপ্তাহ আগেই। প্লিজ আপনি ওকে কিছু করবেন না। আমি জানি না ও কোথায় যায় কি করে, কিন্তু কিন্তু ও খুনি নয়, প্লিজ। ঈশা বোর্ডিং থেকে বেরিয়ে গেল। যাক, ওর গাম্ভীর্য কাজ দিয়েছে। এখনো অবধি ও কোনো প্রমাণই পায়নি যাতে পিটারকে দোষী সাব্যস্ত করা যায়। কিন্তু ওর সন্দেহের তীর এখন মূলত পিটার আর মার্কের দিকেই। বোর্ডিং থেকে বেরিয়ে ঈশা বেশ অনেকটা চলে এসেছে। এমন সময় ওর হাতে একটা টান অনুভব করলো। কেউ ওর হাত ধরে টানছে। সেদিকে তাকাতেই অবাক হয়ে যায় ঈশা। ও দেখে ওর পাশে দাঁড়িয়ে আছে সেই বাচ্চা ছেলেটা যাকে ও প্রথম রামুর বস্তিতে দেখেছিল, তারপর সেদিন গাড়ির জানলা দিয়েও দেখেছিল। বাচ্চাটা আজও এক দৃষ্টি চেয়ে আছে ঈশার দিকে। ঈশা বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে সস্নেহে বলল, বেশ অনেকদিন ধরে তোমাকে দেখছি আমি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বাচ্চাটা ওপর নিচে ঘাড় নাড়ল, তারপর ফিস ফিস করে বলল, দিদি, তুমি জানো গো রামুকে কে খুন করেছে? তুমি তাকে ধরতে পারবে? সেটারই খোঁজ করছি বাবু, কিন্তু তুমি আমাকে এটা বলো তো, তুমি আমাকে দেখলে ওরকম পালিয়ে যাও কেন? আমি তোমাকে একটা কথা বলবো,
কিন্তু তুমি কথা দাও, আমায় তুমি বকবে না। ও মা, তোমার মতো এমন মিষ্টি একটা বাচ্চাকে খামোখা বকতে যাব কেন আমি? মা বলে যে পুলিশরা রেগে গেলে লাঠি দিয়ে মারে, তুমিও তো পুলিশ, তাই না? ঈশা হেসে ফেলল। বাচ্চাটা বলল, মাকে যখন কথাটা বললাম, মা আমাকে তখন চুপ করিয়ে দিল, বলল তোমাদের না জানাতে, তাই তো আমি তোমাদের ভয় পাচ্ছিলাম। ঈশা আর একটু নরম হয়ে বলল, কি কথা বলো আমায়? বাচ্চাটা এদিক ওদিক তাকিয়ে ফিস ফিস করে বলল, তোমাকেই বলছি, তুমি কিন্তু অন্য কাউকে বলো না। যেদিন রাতে রামুকে পুকুরে পাওয়া গেল, সেদিন বিকেলে তো বৃষ্টি পড়ছিল, তখন আমি রামুকে ওর সাথে দেখেছিলাম। ওর সাথে মানে? কার সাথে? সেটা তো জানি না, কেউ একজন একটা কালো বর্ষাতে পড়েছিল। আমি তো পেছন থেকে দেখলাম রামু ওর হাত ধরে যাচ্ছে। রামু আমার কত ভালো বন্ধু, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি এ ব্যাপারে। তুমি কাউকে বলো না, হ্যাঁ? এটা আমাদের দুজনের মধ্যেই থাক। যদি মা জানতে পারে তাহলে আমার আর রক্ষে নেই। ঈশা মিষ্টি করে হেসে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল, এই যে তুমি সাহস করে আমায় কথাটা বললে, এতে আমার কাজ আরো অনেকটা এগিয়ে গেল। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি এই কথাটা আর কাউকে বলবো না। বাচ্চাটা হাসি মুখে টাটা বলে ঈশার কাছ থেকে বিদায় নিল। ঈশার মুখেও হাসি ফুটল। ও মাথায় ছক কষতে আরম্ভ করে দিয়েছে। আপাতত ওর গন্তব্য লোকাল থানা। গভীর রাত। শহরের পেছনের গোরস্থানে নিঃসঙ্গ প্রহরীর মতো কেবল একটা বাতিস্তম্ভ জ্বলছে। রাতের দিকে এই চত্বরে ভয় কেউ আসতে চায় না। স্থানীয়দের বিশ্বাস, এখানে এই বোর্ডিংয়ে খুন হয়ে যাওয়া বাচ্চা ছেলেটার ভূত ঘুরে বেড়ায়। গোরস্থানটায় বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকারের স্মৃতিফলক রয়েছে। জায়গাটার পিছন দিকে রয়েছে ঘন ঝোপঝাড়। ঈশা নিজের পুলিশ টিমের সাথে সেই রাত 9টা থেকে এই ঝোপঝাড়গুলোর মধ্যে লুকিয়ে বসে আছে। ওর সাথে থানার ওসি ছাড়াও আরো 8 জন পুলিশ রয়েছেন, কিন্তু কেউই জানে না ঈশা ওদের এখানে কেন নিয়ে এসেছে। প্রায় 2 ঘন্টা বসে থেকেও যখন কিছু হলো না, তখন ইন্সপেক্টর সেন অধৈর্য হয়ে বললেন, বিষয় আপনার প্ল্যানটা একটু খোলসা করে বলবেন প্লিজ। আর কতক্ষণ আমরা এইভাবে বসে থাকবো? একটু ধৈর্য ধরুন। আমার মন বলছে, যদি আজকে একটু স্থির থাকেন তাহলে খুনের সমস্যাটাও চিরতরে শেষ হয়ে যাবে। বলেন কি? সত্যি বলছেন? আপনি বুঝে গেছেন খুনিকে? হ্যাঁ, মনে হচ্ছে ঠিক পথেই হাঁটছি। এবার অপরাধীরা যদি কনফেস করে নেয় তাহলেই কেল্লা ফতে। খুনিকে সময় হলেই জানতে পারবেন। আজ বেটারা ফাঁদে পা দেবেই দেবে। আচ্ছা, আপনি শিওর তো থানায় কেউ কোনো বাচ্চার মিসিং রিপোর্ট নিয়ে আসেনি তো? না ম্যাডাম, এখনো অবধি কোনো মিসিং রিপোর্ট আসেনি। এমন স্থির হয়ে ঝোপের পিছনে অন্ধকারে লুকিয়ে থাকাটা বেশ মুশকিলের ব্যাপার, কিন্তু তাও পরবর্তী খুনগুলো আটকাতে এটুকু ঝুঁকি নিতেই হবে। রাত 2টো অবধি বসে থেকেও যখন কেউ এলো না, তখন ইন্সপেক্টর সেন বিরক্ত হয়ে বললেন, কই কেউ তো এলো না। আমার মনে হয় আমরা এখানে বৃথা সময় নষ্ট করছি। ঈশা ফিস ফিস করে বলল, আপনি আরেকটু অপেক্ষা করুন। আমি নিশ্চিত আমরা আজ অপরাধীকে ধরে ফেলব। আর ওই যে শুনতে পাচ্ছেন পায়ের শব্দ? এদিকেই আসছে না? ইন্সপেক্টর সেন
তাড়াতাড়ি মাটিতে নিজের কান পাতলেন, তারপর উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ, শুনতে পেয়েছি, এদিকেই আসছে। রেডি থাকুন, আমরা অ্যাটাক করব। কয়েক মুহূর্ত একেবারে নিঃশব্দে কাটিয়ে দিল ঈশা আর ওর পুলিশ টিম। ওদের সবার চোখ গোরস্থানের সরু রাস্তাটার ওপর। সেই বাতি স্তম্ভের আলোয় ওরা পরিষ্কার দেখল মার্ক আর পিটারকে। দুই ভাই একটা প্রকাণ্ড বস্তা নিয়ে কোথায় যেন যাচ্ছে। বস্তাটার মধ্যে কি আছে তা বোঝা না গেলেও পিটার আর মার্কের অভিসন্ধি যে ভালো নয় সেটা স্পষ্ট বোঝা গেল। ঝোপের মধ্যে থেকে ঈশা হঠাৎ লাফিয়ে বেরিয়ে এলো। দুই ভাইয়ের দিকে নিজের বন্দুক তাক করে চেঁচিয়ে উঠল ঈশা, হ্যান্ডস আপ, তোদের খেলা শেষ। পিটার আর মার্ক এমন আকস্মিক আক্রমণে যেমন অবাক হয়ে পড়ল তেমনই বিরক্ত বোধ করল। তারা দুজনেই বস্তা ফেলে ঈশার দিকে তেড়ে যায়। সেই দৃশ্য দেখে ইন্সপেক্টর সেন ঝোপের আড়াল থেকে উঠে এলেন, কিন্তু ওনাকে আর কিছু করতে হলো না। ঈশার ঘুষি আর লাথি খেয়ে দুই ভাই কিছুক্ষণের মধ্যেই বেশ কাবু হয়ে পড়ল। ইন্সপেক্টরের হাতের লাঠিটা ছিনিয়ে নিয়ে ঈশা দুই ভাইকে মারাত্মকভাবে মারতে মারতে বলতে থাকলো, ছি 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 ছি, অমন অমন নিষ্পাপ শিশুদের মারতে লজ্জা করলো না? হ্যাঁ, উত্তর দে, বল বল, কেন মেরেছিস? হ্যাঁ বল, কেন মেরেছিস? কে করাচ্ছে তোদের দিয়ে এইসব কাজ? বল আগে বল। দুই ভাইয়ের আর্তনাদে চারিদিকে শান্ত পরিবেশ কেমন যেন অশান্ত হয়ে উঠল, কিন্তু ওদের দুজনের কেউই মুখ খুলল না। ঈশা ততক্ষণের আগে ফেটে পড়েছে। নিজের রিভলভারটা বের করে শূন্যে দুটো গুলি ছুড়ে ঈশা ওদের দিকে সেটা তাক করে বলল, ভালোই ভালোই বলছি, বলে দে কেন এমন করছিস, বল, নইলে আজ সত্যি সত্যি এনকাউন্টার করে দেব। বাচ্চাদের নৃশংসভাবে খুন করিস, ফাদারের মতো অমন ভালো মানুষকে বেনামি চিঠি পাঠিয়ে ভয় দেখাচ্ছিস না? ভয় দেখাচ্ছিস আর মেয়েদেরকে অবলা ভাবিস না? মেয়েদেরকে অবলা ভাবা হচ্ছে। দাঁড়া, তোরা কি মনে করেছিস? হ্যাঁ, কি মনে করেছিস? সেদিন একটা গুলি ছুঁড়ে আমায় ভয় দেখাতে না পেরে আমায় ফোন দিয়ে ভয় দেখাবি নাকি? হ্যাঁ, ফোন করে ভয় দেখাবি আমাকে? মর মর, আজকে তোরা মর। ঈশাকে অমন ভাবে দেখে ইন্সপেক্টর সেনও ঘাবড়ে গেছেন। উনি কাঁপতে কাঁপতে ঈশাকে বললেন, ম্যাডাম ম্যাডাম আপনি শান্ত হন, এরকম করবেন না, ওদের মেরে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ম্যাডাম একটু শান্ত হন প্লিজ। অনেকক্ষণ ধরে বোঝানোর পর ঈশাকে শান্ত করা গেল। দুই ভাই যেই বস্তাটা নিয়ে যাচ্ছিল সেটা এতক্ষণে খুলে দেখেছে বাকি সব পুলিশ, কিন্তু কোনো বাচ্চার দেহ নয়। ওখান থেকে পাওয়া গেল বিভিন্ন প্যাকেট, কোনো প্যাকেটে চাল, কোনোটায় ডাল, কোনোটায় আবার আলু। ইন্সপেক্টর সেন রেগে মেগে দুই ভাইকে বললেন, এ আবার কেমন আইওয়াস? বাচ্চাটা কোথায়? পিটার ব্যথায় কুকড়ে গেছে। মার্ক তাই অতি কষ্টে বলল, কোন বাচ্চা স্যার? আর কি হচ্ছে? কোন বাচ্চা? এই বাচ্চাকে তোমরা নৃশংসভাবে খুন করেছো, এই বাচ্চাটা কোথায়? ওর বডি? মার্ক হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমরা কিছু করিনি, আমরা নির্দোষ। ঈশা গর্জে উঠল, মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছো। এত রাতে তোমরা দুজন এখানে এসে বাচ্চাদের খুন করে তারপর তাদের দেহগুলো বিভিন্ন জায়গায় ফেলে দাও, তাই না? এবার পিটার কেঁদে উঠল, না না ম্যাডাম, না, আমরা কাউকে খুন করিনি, বিশ্বাস করুন। হ্যাঁ, আমার দুই ভাই চোর। বোটিংয়ে বাচ্চাদের জন্য যে খাবারগুলো আসতো সেগুলোর দায়িত্বে আমার দুই ভাই ছিলাম, কিন্তু পয়সার লোভে আমরা দুজনে সেই খাবারের একটু অংশ বাইরে অধিক দামে বিক্রি করতে শুরু করি। ফাদারের সন্দেহ হয়, উনি আমাদের জিজ্ঞেস করেন, আমরা এড়িয়ে যাই। তাই ফাদারকে ভয় দেখানোর জন্য একটা কাগজে বেওয়্যার ফাদার লিখে আমরা ওনাকে দিই, তারপর আপনাকেও ভয় দেখাই ম্যাডাম। আমাদের চুরি ধরা পড়ে গেল, আমরা চাকরিটা চলে যাবে, কিন্তু বিশ্বাস করুন এই বাচ্চাদের খুন আমরা করিনি। মার্ক বলল, যেদিন আমি প্রথম বাচ্চাটার মৃতদেহ দেখতে পাই
সেদিন আমি ওই রাস্তা দিয়ে ওই রকম একটা বস্তা নিয়ে যাচ্ছিলাম, আর দাদা যখন স্কুলের ছাদের ঘরে রাখা অমন একটা বস্তা আনতে যায়, তখনও দ্বিতীয় বাচ্চাটার দেহ খুঁজে পায়। আমরা ফাদারকে ভয় দেখিয়েছি, আপনাকেও ভয় দেখিয়েছি, ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন বাচ্চাদের খুন আমরা করিনি। আমার ওপর গুলি তাহলে কে চালালো? হ্যাঁ, কে? জানি না ম্যাডাম, আমরা আর কিচ্ছু করিনি। ঈশা এবার দুই ভাইয়ের হাতে মিসেস পার্কারের দেওয়া চিঠিটা দিয়ে বলল, এটা মনে পড়ছে? হুমকির চিঠি, তোমাদেরই লেখা। পিটার অবাক হয়ে বলল, এটা কি ম্যাডাম? আগে তো কখনো দেখিনি। ঈশা বলল, এই চিঠিটা রক্ত দিয়ে লেখা। রক্তের ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেটা অরুণের রক্তের ডিএনএর সাথে ম্যাচ করেছে। কেন মারলে ওকে? ও তো সেন্ট গোল্ডেন ওকেই পড়তো। মার্ক ভাঙা গলায় বলল, ম্যাডাম আমরা খুন করিনি, সত্যি বলছি। অরুণকে আমরা চিনতাম, খুব ভালো ছেলে, কিন্তু বিশ্বাস করুন আমরা ওর প্রাণে নিইনি। ঈশা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। তোমাদের দুজনকেই সম্প্রতি রাত 10টার সময় রক্তাক্ত ছুরি হাতে দেখা গেছে, এর পরেও তোমরা অস্বীকার করবে? পিটার আর মার্ক যেন আকাশ থেকে পড়ল। পিটার জিজ্ঞেস করলো, আপনাকে এই কথাটা কে বলেছে ম্যাডাম? আমাদেরকে এভাবে কে দেখেছে? আমার লোক, এত কৈফিয়ত দিতে পারবো না, প্রশ্নের উত্তর দাও। পিটার বলল, ম্যাডাম সত্যি কথা বলতে আমরা প্রতিদিন 1:30টা নাগাদ বাড়ি থেকে বেরোই। খালি ওই প্রথম দেহটা পাওয়ার দিন মার্ক 12:30টার সময় বেরিয়েছিল। আমরা 10টার সময় তো কখনো আসিনি এখানে, আর আজ অবধি আমরা কোনো ছুরি নিয়ে বেরোইনি। আমরা খুন করিনি ম্যাডাম। আচ্ছা বেশ, যদি আপনার বিশ্বাস না হয় তো আমার স্ত্রী সোফিয়াকে জিজ্ঞেস করবেন, চলুন। ও জানে না আমি কোথায় যাই, কিন্তু যখন আমি বেরোই তখন তো জেগেই থাকে। ঈশার হঠাৎ মনে পড়ে গেল সকালে সোফিয়া ওকে বলেছিল পিটার গভীর রাতে বাড়ি থেকে বেরোয় আর ভোরে ফেরে। তাহলে পিটার আর মার্ক কি সত্যি কথা বলছে? কিন্তু মিসেস পার্কার যে বললেন উনি ওদের রাত 10টার সময় দেখেছেন। ঈশা কি একটু ভেবে দুই ভাইকে জিজ্ঞেস করলো, তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যদি সেগুলোর সঠিক উত্তর দাও তবে তোমাদের আমি ছেড়ে দেব। তোমাদের এই গোপন কারবারের কথা কি স্কুলের কেউ জানে? পিটার বলল, না, কেউ জানে না ম্যাডাম। ফাদারের হয়তো সন্দেহ হয়েছিল, কিন্তু আসল সত্যিটা কি সেটা কেউই জানে না। বেশ, এবার একটু ভেবে বলো তো, এই কদিনে তোমাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে কি? মার্ক একটু ভেবে বলল, হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে খেয়াল করেছিলাম কে যেন আমাদের পিছু করছে। খালি মনে হতো ও যেন সর্বত্র আমাদের পিছু করছে। অদ্ভুত ব্যাপার হলো, এই কিছুদিন আগে আমরা এই পথ দিয়ে একটা বস্তা নিয়ে যাচ্ছিলাম, এমন একটা আওয়াজ শুনতে পেলাম, কেউ যেন ধপ করে পড়ে গেল। আমরা খুবই ভীতু। সেদিন ওখানে কে ছিল জানি না, কিন্তু ওই আওয়াজ শুনে আমরা দুজন ওই বস্তা নিয়ে কোনো ক্রমে পালিয়েছিলাম। ঈশার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। এরা যে কার কথা বলছে সেটাও ভালো করেই বুঝতে পারলো, কিন্তু ও এটাই বুঝলো না যে মিসেস পার্কার এই দুই ভাইয়ের বিরুদ্ধে অমন মিথ্যে নালিশ ঠুকলেন কেন। এমন সময় পিটার আমতা আমতা করে বলল, আমি কিছু বলতে চাই ম্যাডাম। কথাটা হয়তো খুব একটা দরকারি নয়, কিন্তু ছোট ছোট জিনিস কখনো কাজে লেগে যায়, তাই বলছি। ম্যাডাম, আমার একটা কালো বর্ষাতি বেশ কয়েকদিন হলো পাওয়া যাচ্ছে না। আমার অনুমান ওটা চুরি গেছে। ঈশার চোখে মুখে ঝিলিক খেলে গেল। কালো বর্ষাতি উধাও? রামুর বন্ধু রামুকে কালো বর্ষাতি পরিহিত একজনের সাথে যেতে দেখেছিল। ঈশা অজান্তেই নিজের বাঁ হাতের ওপর ডান হাতটা মেরে বলল, ইস, একেবারে ভুল করেছি, বিরাট বড় ভুল করেছি। ইন্সপেক্টর সেন ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ম্যাডাম? কোন ভুলের কথা বলছেন আপনি? আমরা এতক্ষণ ভুল পথে হাঁটছিলাম, ভুল লোকের পেছনে ছুটছিলাম। পিটার আর মার্ক সত্যি কথাই বলছে, এরা স্রেফ চোর, এদের মধ্যে কেউই খুন করেনি। তাহলে এরপর কি হবে? আবার ফাঁদ পাততে হবে,
আবার আবার? বেশ, কিন্তু এবার কোথায়? ধৈর্য ধরুন, একে একে সব জানতে পারবেন। সকাল 8টা, সেন্ট গোল্ডেন ওক বোর্ডিং স্কুলে নিজের অফিস ঘরে বসেছিলেন ফাদার জোসুয়া স্টিফেন্স। এমন সময় হঠাৎ ঘরে ঢুকে এলো ঈশা। ফাদার তো অবাক। উনি উঠে দাঁড়িয়ে বললেন, কি আপনি? ঈশা ফাদারের দিকে একবার কটমট করে তাকিয়ে বলল, আপনার বোর্ডিং স্কুলে যে স্টুডেন্টের জন্য রাখা খাবার বেশ অনেক দিন ধরে চুরি হচ্ছিল, আপনি তো সেটা আমায় বলেননি। এর আগে আমি আরো অনেকবার এসেছি, কিন্তু এই অস্বাভাবিক ঘটনাটা আপনি আমাকে একবারও বলেননি। ফাদারের মুখ শুকিয়ে গেল। ঈশা একটু হেসে বলল, দেখুন ফাদার, আমি এখানে কোনো পুরানো কাসন্দি ঘাঁটতে আসিনি। ওই চোরেরা ধরা পড়েছে, কিন্তু খুনি এখনো অধরা। আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, ভালো করে ভেবে বলুন তো, এমন কিছু কি আছে যেটা আপনি আমাদের কাছে ইচ্ছাকৃত বা ভুলবশত বলেননি? ভালো করে ভেবে দেখুন। ফাদার একটু ভেবে দুদিকে ঘাড় নাড়লেন। ঈশা বলল, বেশ, তাহলে আমাকে আর একটা উপকার করুন। আমাকে এই স্কুলের টিচারদের ডিটেলসগুলো দিন। এমন কোনো ফাইল আছে যেখানে সবার ইনফরমেশনগুলো পাওয়া যাবে? ফাদার কথা বাড়ালেন না। নিজের সেলফ থেকে দুটো ফাইল নামিয়ে উনি ঈশার সামনে টেবিলে রাখলেন। ঈশা ফাইল দুটো হাতে নিয়ে বলল, এখানে নয়, অন্য কোনো ঘরে যেতে পারি? আসলে ফাইলগুলো একটু একা দেখতে চাইছি। ফাদার ঈশাকে একটা ক্লাসরুমে নিয়ে গেলেন। ঈশা ফাইল দুটো একটা বেঞ্চের ওপর রেখে দরজাটা বন্ধ করে দিল। বেশ অনেকক্ষণ ফাইল দুটো মন দিয়ে দেখল ঈশা। একদম শেষের দিকে দ্বিতীয় ফাইলের একটা জায়গায় হঠাৎ ঈশার চোখ দুটো আটকে গেল। বেশ অনেকক্ষণ ধরে এই পাতার লেখাগুলো ভালো করে পড়ে দেখল ঈশা। ভালো করে একবার চারিদিকে তাকিয়ে নিজের পকেট থেকে একটা পেন আর একটা ছোট্ট নোটপ্যাড বের করে সেখানে কি যেন লিখে নিল। 10টা নাগাদ স্কুল থেকে বেরিয়ে থানায় গেল ঈশা। ওখানে ইন্সপেক্টর সেনকে ও বলল, ব্যবস্থা করে রেখেছেন তো? যা যা বলেছিলাম, আমরা কিন্তু এক্ষুনি বেরোবো। ইন্সপেক্টর সেন বললেন, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, সব রেডি। উনি দুজন লেডি কনস্টেবলকে দেখিয়ে দিলেন। ঈশা ওদের দুজনকে নিয়ে বেরিয়ে গেল। বেলা 10:30 নাগাদ ঈশা আর এই দুজন লেডি কনস্টেবল মিসেস পার্কারের বাড়ির সামনে এসে পৌঁছালো। গত রাতে অভিজ্ঞতার পর থেকে মিসেস পার্কারের ওপর বড্ড বেশি সন্দেহ হচ্ছে ঈশার। উনি কি কিছু লুকাচ্ছেন ঈশার কাছে? উনি পিটার আর মার্কের নামে অমন মিথ্যে কথা বললেনই বা কেন? বাড়ির কাছে গিয়েই ওরা তিনজন একটা বিরাট বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। 5 মিনিট কেটে গেল। হঠাৎ ওরা মিসেস পার্কারকে দেখতে পেল। উনি কোথায় যেন বেরিয়ে গেলেন। এবার ওরা তিনজন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ঈশা এই দুজন লেডি কনস্টেবলদের বললেন, মিসেস পার্কার এখন বাড়িতে নেই, কিন্তু যে কোনো সময় ফিরে আসতে পারেন। উনি আসার আগে আমরা ওনার বাড়ি সার্চ করব। আপনাদের মনে আছে তো কি সার্চ করতে হবে? তন্ন তন্ন করে খুঁজবেন কিন্তু, হ্যাঁ? ওই জিনিসটা যে কোনোভাবে হোক আমাদের পেতেই হবে। ওটা ছাড়া যদি অন্য কোনো সন্দেহজনক জিনিস আপনারা খুঁজে পান, তাও আমাকে জানাবেন। অত্যন্ত সাবধানে ওরা তিনজন মিসেস পার্কারের দোতলা ছোট বাংলোতে ঢুকলো। তারপর শুরু হলো খানা তল্লাশি। নিচের তলায় রান্নাঘর আর বসার ঘর, ওপরে দুটো ঘর। এই দুজন লেডি কনস্টেবল নিচের দুটো ঘরে ঢুকে গেল, আর ঈশা গেল ওপরের ঘরে। ঘরে ঢুকে অবাক হয়ে গেল ঈশা। এত সুন্দর গোছানো ঘর এর আগে কখনো দেখেনি ও। ঘরে ঢুকে একটা সুন্দর গন্ধ ওর নাকে ভেসে এলো। ও ঘরটা সার্চ করতে শুরু করলো। বিছানার চাদর, পর্দা, এমনকি আলমারিও বাদ রাখলো না ও। আলমারির ভিতর থেকে মহিলাদের পোশাক ছাড়া বেরিয়ে এলো কিছু কোট প্যান্ট আর একটি হ্যাট। মিস্টার পার্কার তো মারা গেছেন, তবে এই পোশাকগুলো কার? এরপর প্রায় 2 ঘন্টা ধরে দুটো ঘর লন্ড ভন্ড করলো ঈশা, কিন্তু যেই জিনিসটা ও খুঁজছে সেটা পেল না। তাহলে কি শেষে তীরে এসেও তরি ডুবলো? খাটের নিচটা একবার দেখার জন্য ঝুঁকলো ঈশা, আর তখনই খাটের নিচে একটা বাক্সে চোখ আটকে গেল ঈশার।
একটা মাঝারি মাপের খয়েরি বাক্স। বাইরে থেকে দেখে বিশেষ কিছুই মনে হলো না। ঈশা বাক্সটাকে টেনে টুনে বের করে আনলো। বাক্সের ডালি খুলে অবাক হয়ে গেল ঈশা। ভিতর থেকে বেরিয়ে এলো একরাশ ধুলোর আস্তরণ। ধুলো সরিয়ে বেশ কিছু ছোট ছোট জামা দেখতে পেল। এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? ঈশা মনে মনে ভাবল, মিসেস পার্কার যে বলেছিলেন ওনার কোনো সন্তান নেই, তবে কি ওনার কোনো ডোমেস্টিক হেল্প? না, উনি যে বলেছিলেন উনি একা থাকেন, তাহলে এই জামাগুলো কার? ঈশা আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটা জামার ভিতর দিয়ে একটা ছবি বেরিয়ে পড়ল। সেটা হাতে নিয়ে ভালো করে একবার দেখল ঈশা। ছবিটায় মিসেস পার্কারকে স্পষ্ট চিনতে পারল ঈশা। ওনার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন ভদ্রলোক, খুব সম্ভবত মিস্টার পার্কার। মিসেস পার্কারের কোলের উপর বসে রয়েছে একটা ছোট্ট মিষ্টি বাচ্চা। এই বাচ্চাটি আবার কে? ঈশা অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখতে লাগলো। ওর ঠোঁটে অজান্তেই একটু হাসি ফুটে উঠল। নিচে নেমে এলো ঈশা। একজন লেডি কনস্টেবল বলে উঠল, ম্যাডাম, আমরা অনেক খুঁজে রান্নাঘরের ব্যাংকার থেকে এটা পেয়েছি, দেখুন তো একবার এটাই কিনা। লেডি কনস্টেবলটি ঈশার হাতে একটা কাপড়ের ব্যাগ তুলে দিল। সেই ব্যাগ খুলে ভিতরে তাকাতেই ঈশার মুখে বিজয়ী হাসি ফুটে উঠল। বিড়বিড় করে ঈশা বলল, এবার খালি একটা জায়গায় ফোন করে সঠিক খবর জানতে পারলেই কেল্লা ফতে। ঘড়িতে তখন দুপুর 3টে। ইন্সপেক্টর সেন কিছু পুরানো ফাইল ঘেঁটে দেখছিলেন। এমন সময় থানায় হন্তদন্ত হয়ে ঢুকে এলেন মিসেস ক্যাথরিন পার্কার। ইন্সপেক্টর সেন ওনাকে দেখে বললেন, কি হলো মিসেস পার্কার, আপনি এখনো এভাবে এখানে কি করছেন? এনি প্রবলেম? মিসেস পার্কার অধৈর্য হয়ে বললেন, স্যার, আই এম ইন গ্রেট ট্রাবল, প্লিজ হেল্প মি। কি হয়েছে বলুন, কি ব্যাপার? মিসেস পার্কারের চোখ মুখ আতঙ্কে ভরা। হাঁপাতে হাঁপাতে উনি বললেন, সকালে আমি স্কুলে গিয়েছিলাম, কিছু অফিসিয়াল কাজ ছিল ওখানে। বাড়ি ফিরে এসে দেখি সব লন্ডভন্ড। আমার অ্যাবসেন্টে কেউ বা কারা আমার বাড়ি ঢুকে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। ইন্সপেক্টর, আমার ঘর থেকে একটা জিনিস মিসিং। ইন্সপেক্টর সেন চোখ বড় বড় করে বললেন, সে কি কথা, কি বলছেন আপনি? আচ্ছা, আপনি না হয় একটা কমপ্লেনই লিখে দিন, আর আমায় বলুন তো আপনার কোন জিনিসটা হারিয়েছে। আমার রেড কালারের একটা ছাতা আমার স্বামী আমায় দিয়েছিলেন। স্যার, আমার খুব ভয় লাগছে। আমার বাড়িতে দিনে দুপুরে চোর এলো আর চুরি করে নিয়েও চলে গেল। চিন্তা করবেন না ম্যাডাম, আপনি কমপ্লেনটা লিখে বাড়ি চলে যান, আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। মিসেস পার্কার কমপ্লেন লিখে চলে গেলেন। উনি চলে যাওয়ার 10 মিনিট পরে ইন্সপেক্টর সেন টেলিফোনে একটা নাম্বার ডায়াল করলেন। কিছুক্ষণের মধ্যেই ওপার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। সেটির প্রত্যুত্তরে ইন্সপেক্টর সেন শুধু বললেন, আপনি ঠিক বলেছিলেন, এই কিছুক্ষণ আগেই এখান থেকে ঘুরে গেলেন। অ্যাকচুয়ালি কি হারিয়েছে সেটা ঠিকঠাক বললেন না, এড়িয়ে গেলেন। হ্যাঁ, তাহলে সেই কথাই রইল, আজ রাত 10টায় ওখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, ওকে। রাত 11:30। গত রাতের মতো আজকেও ঈশা আর ওর পুলিশ টিম প্রতীক্ষারত, কিন্তু এবারে ওদের গন্তব্য মিসেস পার্কারের বাড়ি। বাড়ির সামনে ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে ঈশা, ইন্সপেক্টর সেন আর 5-6 জন পুলিশ। ইন্সপেক্টর সেন ফিস করে ঈশাকে জিজ্ঞেস করলেন, আপনি শিওর আমরা আজ খুনিকে হাতে নাতে ধরতে পারবো? হ্যাঁ, আমার স্থির বিশ্বাস। আপনি মিসেস পার্কারকে কোনো সন্দেহ করছেন? আমার বিশ্বাস উনি এই খুনের সাথে জড়িত। আমি যথেষ্ট প্রমাণ পেয়েছি। আচ্ছা, একটু ভেবে বলুন তো, এখনো অবধি কোনো বাচ্চার মিসিং ডায়েরি থানায় জমা পড়েনি তো? না, এখনো তো তেমন কিছু আসেনি। বেশ, এবার একটু ধৈর্য ধরুন।
ঠিক সময়ে সব জানতে পারবেন। ইন্সপেক্টর সেন আর কিছু বললেন না। আরও 2 ঘন্টা কেটে গেল। হঠাৎ বাড়ির সদর দরজা দিয়ে একজনকে বেরিয়ে আসতে দেখা গেল। গহন অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিকই, তবে তার পরনে একটা লম্বা কোট প্যান্ট আর মাথায় একটা বেশ লম্বা হ্যাট। এই হ্যাটটা সকালেও ঈশা দেখেছিল বাড়ি সার্চ করার সময়। মোট কথা, তার আপদ মস্তক জামা কাপড়ে ঢাকা। বাংলোর বাইরের সদর দরজা খুলে সে রাস্তায় এলো আর হাঁটতে হাঁটতে ক্রমেই অন্ধকারে মিলিয়ে গেল। ঈশা ঝোপ থেকে বেরিয়ে এসে নিজের টিমকে বলল, কুইক, ওকে ফলো করতে হবে। ঈশার পেছন পেছন ইন্সপেক্টর সেন এবং বাকি পুলিশরা হাঁটতে লাগলো। সকলের হাতে বন্দুক। ঘন অন্ধকারে কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কিন্তু টর্চ জ্বাললেও বিপদ। তাই স্ট্রিট ল্যাম্পের ক্ষীণ আলোর ওপর নির্ভরশীল হয়েই সেই অজ্ঞাত ব্যক্তিকে বেশ অনেকক্ষণ ধরে অনুসরণ করল ঈশারা। এভাবে প্রায় 15 মিনিট চলার পর একটি ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল সেই ব্যক্তি। ঈশা নিজের হাতে রিভলভারটা শক্ত করে ধরল। ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছে ওর সমগ্র পুলিশ টিম। ঝোপের আড়ালে উকি মারতেই ঈশাদের চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। একটা গাছের নিচে একটা ক্রন্দনরত বাচ্চা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। ওর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মাঝে মাঝে তার গলা থেকে বেরিয়ে আসছে ক্ষীণ আত্মচিৎকার। দেখে মনে হচ্ছে বাচ্চাটা বেশ আহতও বটে। বাচ্চাটার সামনে ঈশাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে কোট প্যান্ট পরা সেই অজ্ঞাত ব্যক্তি। তার 2টো হাত দুপাশে ছড়ানো আর তার আঙুলগুলো কেমন যেন একটা এলো পাথারি ভাবে নড়ছে। তার গলা দিয়ে বেরিয়ে আসছে খুব ভয়ঙ্কর ও উদ্ভট কিছু আওয়াজ। ইন্সপেক্টর সেন ফিস ফিস করে বললেন, ম্যাডাম, এই লোকটিকে বলুন তো। মিস্টার পার্কার তো জানতাম মারা গেছে, তবে মিসেস পার্কারের বাড়িতে কি অন্য কেউ থাকে নাকি? ঈশা কোনো উত্তর দিল না। সে শুধু সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে লাগলো। বাচ্চাটার চোখ বিস্ফোরিত, উৎকণ্ঠার রেখা ওর মুখের ওপরে ফুটে উঠেছে। হঠাৎ সেই অজ্ঞাত ব্যক্তি নিজের 2টো হাত বাড়িয়ে দিল বাচ্চাটার গলার দিকে। আর ঠিক এই সুযোগের জন্যেই অপেক্ষা করছিল ঈশা। চোখের নিমিষে ঝোপের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে সেই ব্যক্তির বাঁ হাত লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ঈশা। ততক্ষণে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছেন ইন্সপেক্টর সেন সহ বাকিরাও। 2জন পুলিশ বাচ্চাটাকে উদ্ধার করলো আর বাকিরা ছুটে গিয়ে সেই আহত ব্যক্তিকে ধরে তুলল। ঈশা সেই ব্যক্তির কোটের কলার নামানোর পর তার হ্যাটটিও খুলে ফেলল। তারপর ইন্সপেক্টর সেন টর্চ জ্বালিয়ে সেই অজ্ঞাত ব্যক্তির সামনে ধরলেন। টর্চের হালকা হলদে আলোয় সকলে সেই ব্যক্তির মুখটি দেখেই চমকে উঠল। ইন্সপেক্টর সেন চেঁচিয়ে উঠলেন, কি মিসেস পার্কার আপনি? মিসেস পার্কারের চোখে মুখে হিংস্রতা আর নৃশংসতার ভাব স্পষ্ট। এতদিন ঈশা যেই মিসেস পার্কারকে দেখে এসেছে, আজকের মিসেস পার্কার যেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। ওনার চোখে মুখে সেই সৌন্দর্য আর নেই। ওনার শান্ত চোখ দুটি তীব্র অশান্ত হয়ে উঠেছে, যেন কিছু খুঁজে চলেছে। ঈশা ওনার কোট সার্চ করতে লাগলো। 5 মিনিটের মধ্যে সেই কোটের একটা পকেট থেকে বেরিয়ে পড়ল একটা খেলনা গাড়ি। ঈশার মনে আর কোনো সন্দেহ রইল না যে পূর্বের এই 4টি খুনও মিসেস পার্কারেরই কীর্তি। ঈশা চিৎকার করে বলে উঠল, ও মাই গড, মিসেস পার্কার, আপনি এখানে কি করছেন? আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। বলুন, কেন এতদিন ধরে বাচ্চাদের খুন করছিলেন আপনি? বলুন। মিসেস পার্কার একটা তীব্র চিৎকার করলেন। সেই আকস্মিক আওয়াজে সকলের গায়ের লোম খাড়া হয়ে গেল। মিসেস পার্কার ক্রমেই অধৈর্য হয়ে উঠলেন। ঘন ঘন নিজের মাথাটা গোল গোল করে ঘোরাতে লাগলেন। ইন্সপেক্টর সেন ঈশাকে বললেন, সব কি হচ্ছে বলুন তো মিস রায়? কোন পাগলের পাল্লায় পড়লাম আমরা? আপনি তো মানসিকভাবে সুস্থ নন। ঈশা মিসেস পার্কারের দিকে এগিয়ে গেল।
ওকে হঠাৎ নিজের সামনে দেখে মিসেস পার্কার একটা হাড় কাঁপানো শব্দ করে অট্ট হাসিতে ফেটে পড়লেন। নিজের মুখে কিছু ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটিয়ে তিনি হয়তো ঈশাকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু ঈশার হাতে এক মোক্ষম চর খেয়ে ওনার চেষ্টা ধূলিসাৎ হয়ে গেল। চর খেয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন মিসেস পার্কার। ঈশা নিজেকে আর ধরে রাখতে পারল না। মিসেস পার্কারের মাথায় নিজের রিভলভার তাক করে দাঁতে দাঁত চিপেও বলে উঠল, আপনি এতদিন ধরে যা করেছেন তা ক্ষমারও অযোগ্য। চাইলে এক্ষুনি আপনাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তেমনটা করব না। বলুন বলুন, কেন এমন কাজ করলেন আপনি? বলুন। মিসেস পার্কার আতঙ্কে নিজের দু চোখ বুঝলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। আমি বাচ্চাগুলোকে মারতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু আমার মাইকেল যে বড় একা। ঈশা জিজ্ঞেস করলো, মাইকেল? মাইকেল কে? আপনার সন্তান? ইন্সপেক্টর সেন আপত্তি করে উঠলেন, উনি তো নিঃসন্তান। ঈশা নিজের হাত দেখিয়ে ইন্সপেক্টরকে থামতে বলল, তারপর আবার নরম কণ্ঠস্বরে জিজ্ঞেস করলো, কি হলো মিসেস পার্কার? কে হয় মাইকেল? আপনার একমাত্র ছেলে, তাই না? কি হলো বলুন, বলে ফেলুন। আপনি এমনি ধরা পড়ে গেছেন। মিসেস পার্কার এতক্ষণ ধরে ওপর নিচে ঘাড় নাড়ছিলেন। ঈশার শেষের কথাগুলো শুনে উনি অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে, ওর জন্য আমি খুন করেছি। হ্যাঁ, ওর জন্য। আমার ছেলেটা যে বড় একা মিস রয়, ওর কোনো খেলার সঙ্গী নেই। ওখানে যে বড় একা। ওখানে মানে? কোথায়? কোথায় আপনার ছেলে? আর ওর জন্য আপনি খুন করেছেন? নিজের সন্তানের নামে এমন মিথ্যে কথা বলতে লজ্জা করে না আপনার? আপনি খুনি। ইউ আর আ ক্রিমিনাল। না না না, আই এম নট এ ক্রিমিনাল। আই এম এ লোনলি মাদার, এ গ্রিফ স্ট্রিকেন মাদার। আমি তো খুন করিনি, শুধু আমার বাচ্চার জন্য খেলার সঙ্গী পাঠিয়েছি। ওদের সাথে পাঠিয়েছি আমার মাইকেলের প্রিয় পাহাড়ি ফুল, চকোলেট, জোকার মাস্ক আর বেলুন। আজকেও পাঠাতে পারতাম, কিন্তু আপনাদের জন্য পারলাম না। কেন করলেন এমনটা? কেন কেন করলেন এমনটা? বলুন না, বলুন। ঈশা আরো জোরে চিৎকার করে বলল, কোথায় আপনার ছেলে? কোথায়? আজকে মা ছেলে দুজনকেই লকআপে ঢোকাবো। কই সে? মিসেস পার্কার এবার টুকরে কেঁদে উঠলেন, আমার ছেলেটা নেই মিস রয়, ও মারা গেছে। ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার স্বামী যেদিন চলে গেলেন সেদিন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি জানতাম আমার সাথে আমার মাইকেল আছে। কিন্তু ভাগ্য সব শেষ করে দিল। তখন ওর ক্লাস 3। স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আমরা। হঠাৎ ও আমার হাত ছাড়িয়ে রাস্তা দিয়ে দৌড়াতে লাগলো। আমি ওকে ধরতে যাব, তার আগেই একটা বাস ওর উপর দিয়ে চলে গেল। এক্ষুনি যে প্রাণবন্ত ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছিল, সে এক মুহূর্তে প্রাণহীন রক্ত মাংসের পিণ্ডে পরিণত হলো কিভাবে? মিসেস পার্কার কেঁদে ফেললেন, তারপর ধরা গলায় বললেন, দিন চলে গেল, আমার মাইকেলটা আর ফিরল না, বুঝলেন? একদিন হঠাৎ ও আমায় এসে বলল, মা আমি ভালো নেই। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোর কি কষ্ট হচ্ছে বাবা? ও বলল, ওখানে আমার একটাও খেলার সঙ্গী নেই, আমি খুব একা মা। আমি কেঁদে ফেললাম, আমার বাচ্চাটা একা একা কি করে থাকবে? না না না, সেই দিনের পর আমি 2টো খুন করি। তখন দিল্লিতে থাকতাম, তারপর এখানে চলে আসি। এখানে 4টে খুন করি। আমার ছেলেটা যা যা ভালো লাগতো ওদের পাশে রেখে দিতাম। ওরা উপরে যাওয়ার সময় আমার ছেলেটার জন্য নিয়ে যাবে বলে। ওদের ওই আতঙ্কিত মুখ দেখে
আমার মাইকেলের ওই দুর্ঘটনার আগের মুখটা মনে পড়ে যেত। আমি জোর গলায় বলছি, যা করেছি বেশ করেছি। হঠাৎ বিকটভাবে হেসে উঠলেন মিসেস পার্কার। এসে একটু দূরে সরে দাঁড়ালো। ওনার গল্প শুনে ও সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে। উনি নিঃসন্দেহে খুনি, কিন্তু তার আগে যে উনি এক মা, মায়ের কষ্ট বোঝা অত সহজ নয়। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। মিসেস পার্কার বললেন, ও মা, ভোর হয়ে গেল তো, চলুন, কোথায় নিয়ে যাবেন আমায়, চলুন। উনি নিজের রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলেন, মিস রয়, কটা বাজে বলতে পারেন? আমার রিস্ট ওয়াচটা বোধহয় বন্ধ হয়ে গেছে, একটু টাইমটা সেট করে নিতাম। ঈশা ঘড়ি দেখে বলল, এখন ভোর 4:30। থ্যাংক ইউ ম্যাডাম। মিসেস পার্কার নিজের রিস্ট ওয়াচের একদম ধারে থাকা ছোট্ট গোল বোতামটা একটু ঘোরালেন, আর তখনই সবাইকে অবাক করে ওনার ঘড়ির ওপরের অংশ একটি বাক্সের ডালির মতো খুলে গেল। মিসেস পার্কার তৎক্ষণাৎ সেখান থেকে কি একটা বের করে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নিলেন। বিপদ বুঝে ঈশা ছুটে গেল ওনার দিকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিসেস পার্কার জ্ঞান হারালেন। কিছুক্ষণ পরেই ওনার ঠোঁটের কোণ দিয়ে বেরিয়ে আসা গজলা প্রমাণ করল যে উনি চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মিসেস ক্যাথরিন পার্কারের মৃত্যুর 3 দিন পরের কথা। ঈশা রায়ের গেস্ট হাউসে খুব ভিড়। এখানে ঈশার কাজ শেষ, তাই ও এবার চলে যাবে। যাওয়ার আগে শেষবারের মতো একটা পুলিশ বৈঠক বসেছে ও লিভিং রুমে। কথায় কথায় মিসেস পার্কারের কথা উঠে এলো। ইন্সপেক্টর সেন জিজ্ঞেস করলেন, আচ্ছা মিস রয়, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি শুধু পিটার আর মার্কের উপর মিসেস পার্কারকে অহেতুক সন্দেহ দেখিয়ে মিসেস পার্কারের দোষী ভাবলেন? ঈশা বলল, বলতে পারেন, তবে শুধু ওই অহেতুক সন্দেহই নয়। যখন পিটার বলল ওর বর্ষাতি চুরি গেছে, তখন আমার মাথায় এলো রামুর বন্ধুর দেখা সেই দৃশ্য। ও রামুকে কালো বর্ষাতি পরিহিত কারোর সাথে হাঁটতে দেখেছে। স্বাভাবিকভাবেই সন্দেহ হবে পিটার বা মার্কের ওপর, কিন্তু তার আগে থেকেই ওই বর্ষাতি মিসিং। তাহলে ওটা কোথায় গেল? আবার মিসেস পার্কারের সেই মিথ্যে অপবাদ আমাকে আরো ভাবিয়ে তুলল। তখন থেকেই মিসেস পার্কারের ওপর কেমন যেন সন্দেহ জন্মে গেল। তাহলে এর আগে আপনার ওপর যে গুলিটা চালানো হয়েছিল সেটাও কি মিসেস পার্কার ছিল? সেদিন অন্ধকারে আমি একজনকে দেখতে পাই। পেছন থেকে দেখে কোনো লোক বলে মনে হয়েছিল। পরে অমন পোশাক আমি মিসেস পার্কারের আলমারিতে পাই। আর সবচাইতে মজার ব্যাপার হলো, আমরা ওনার কিচেনের বাংকার থেকে এইটা খুঁজে পাই। ঈশা একটা নীল ব্যাগ খুলে একটা কালো বর্ষাতি বের করলো। ইন্সপেক্টর সেন বললেন, আরে এই তো পিটারের চুরি যাওয়া বর্ষাতি। মিসেস পার্কার এটা কিভাবে চুরি করলেন? ভুলে যাবেন না, পিটার আর ওর স্ত্রী সোফিয়া স্কুলেই থাকে। তাই কাজের ফাঁকে সবার অনুপস্থিতিতে ওর ঘরে গিয়ে সেটা চুরি করা মিসেস পার্কারের পক্ষে অসম্ভব কিছুই নয়। আসলে উনি সর্ট অফ সাইকোলজিক্যাল কিলার, পুত্র শোকে ওনার মানসিক ভারসাম্য বিনষ্ট হয়েছে, তাই উনি এমন ভিত্তিহীন খুনগুলো করছিলেন। কিন্তু উনি এটাও জানতেন যে উনি যদি ধরা পড়ে যান, তাহলে উনি ওনার ছেলের বন্ধু আর জোগাড় করতে পারতেন না। তাই অন্য কারোর ওপর দোষ চাপানো প্রয়োজন। মিসেস পার্কার কিন্তু এক অত্যন্ত ধুরন্ধর মহিলা। পুত্র শোক থেকে মনে পড়লো, আপনি কি করে জানলেন ওনার ছেলে আছে? নিজে বলেছিলেন উনি নিঃসন্তান। ধরা পড়ার ভয়ে মিথ্যে কথা বলছিলেন। আমি এবার সত্যি ঘটনাটা বলছি। মিসেস ক্যাথরিন পার্কার ওনার স্বামী মিস্টার হেনরি পার্কার আর ছেলে মাইকেল পার্কারের সাথে দিল্লিতে থাকতেন। আজ থেকে 5 বছর আগে মিস্টার পার্কারের রহস্যজনকভাবে মৃত্যু হয়। মিসেস পার্কার এবার
নিজের ছোট্ট ছেলেকে আঁকড়ে ধরলেন। মাইকেলও অবশ্য বেশি দিন বাঁচল না, বাস দুর্ঘটনায় মারা যায়। মিসেস পার্কার যে আগে দিল্লিতে থাকতেন সেটা আমি ফাদারের দেওয়া ফাইল থেকে জানতে পারি। আমি দিল্লি পুলিশকে ফোন করি, ওনারাও একই কথা বলেন। আর ওনার ছেলের মৃত্যুর কথা আমি প্রথম ওনার মুখেই শুনেছি। সেসব তো বুঝলাম, কিন্তু আপনি কি করে জানলেন এসব? আমার মন বলছিল ওই কালো বর্ষাতিটা মিসেস পার্কারের বাড়িতেই পাওয়া যাবে। ওনার বাড়িতে খানা তল্লাশি করাকালীন একটা পুরনো বাক্স পাই। ওখানে একটা বাচ্চা ছেলের জামা কাপড় দেখে আমার সন্দেহ হলো। আর ঠিক তখনই ওই বাক্সের ভেতর একটা পুরনো ফ্যামিলি ফটো খুঁজে পেলাম। ছবিটায় মিসেস পার্কারকে চিনতে অসুবিধা হয়নি আমার। আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক যে মিস্টার পার্কার সেটাও বুঝলাম। কিন্তু ভদ্রমহিলার কোলে ওই বাচ্চা ছেলেটা কে? ভালো করে খুঁটিয়ে দেখলাম, আর তখনই এক আশ্চর্য জিনিস খেয়াল করলাম। বাচ্চাটির মুখ যেন অবিকল মিসেস পার্কারের মতো, আর ওর কানের লতি অনেকটাই মিস্টার পার্কারের মতো। তখনই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। এবার এখানেই একটা খটকা লাগলো। দিল্লি পুলিশ বলল যে মিস্টার পার্কারের শেষকৃত্য ওখানেই হয়েছে, এমনকি মাইকেলকেও ওখানেই দাহ করা হয়েছে। আবার মিসেস পার্কার বলছেন যে উনি রাত 10টা নাগাদ ওনার স্বামীর টুম্ব দেখতে গোরস্থানে যান এবং পিটার আর মার্ককে ওই অবস্থায় দেখেন। পিটার আর মার্ক আবার বলছে যে ওরা রাত 2টোর আগে বাড়ি থেকে বেরোয় না, আর ওরাও বেশ কয়েকদিন ধরে কাকে যেন দেখতে পাচ্ছে। সম্ভবত রাত 2টো কি আরও পরে মিসেস পার্কার কোনো বাচ্চাকে খুন করে ওই গোরস্থান দিয়ে বাড়ি ফিরছিলেন, আর তখনই উনি পিটার আর মার্ককে বস্তা হাতে দেখেন। ব্যাস, এরপর নিরীহ সেজে একটা গল্প ফেঁদে বসলেন। কিন্তু ওই রক্ত দিয়ে লেখা হুমকি, ওটাও ওনার ট্র্যাপ। উনি ইচ্ছাকৃত মার্ক আর পিটারের বিরুদ্ধে অমন মিথ্যে অভিযোগ আনেন। উনি ভেবেছিলেন আমরা ভুল পথে চালিত হব, আর উনি নিজের কাজ হাসিল করে পালিয়ে যাবেন বা আত্মহত্যা করে নেবেন। আমি সমস্ত রেকর্ড দেখেছি। মিসেস পার্কার ছাড়া বোর্ডিংয়ের বাকিরা স্থানীয় লোকজন। ফাদার সকলের সম্পর্কেই অল্প বিস্তর জানতেন, কেবল মিসেস পার্কারের ব্যাপারেই বিশেষ কিছু জানতেন না। ইন্সপেক্টর সেন পুরো কুচকে বললেন, বুঝলাম, কিন্তু এসব তো ব্যাগ হিস্ট্রি। ভদ্রমহিলা খুনগুলো করতেন কিভাবে? মিসেস পার্কার ছিলেন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন এক মহিলা। উনি জানতেন যে যদি উনি হঠাৎ করে কোনো বাচ্চাকে ডেকে নিয়ে যান তবে সে কখনো ওনার সাথে যাবে না। তাই উনি বাচ্চাদের সাথে আগে বন্ধুত্ব পাতাতেন, তারপর বাচ্চাদের একা পেয়ে ডেকে নিয়ে যেতেন এবং ওদের অজ্ঞান করে আটকে রাখতেন। তারপর গভীর রাতে সেই বাচ্চাটিকে গুরুতরভাবে আহত করে ভয় দেখিয়ে কিংবা শ্বাসরোধ করে মেরে ফেলতেন এবং তার পাশে রেখে দিতেন মাইকেলের প্রিয় খেলনা কিংবা কোনো জিনিস, যাতে স্বর্গে গিয়ে ওরা মাইকেলকে সেটা দিতে পারে। বাচ্চাটিকে নিয়ে যাওয়ার আগে উনি ছেড়ে যেতেন সেই জিনিস যেটা দিয়ে উনি বাচ্চাটিকে খুন করবেন। আপনার মনে আছে ইন্সপেক্টর সেন, আমরা যেই বাচ্চাটিকে সে রাতে উদ্ধার করলাম তার পরের দিন ওর বাবা মা আপনাকে এসে বললেন যে বাচ্চাটা বিকেল থেকে মিসিং, আর ওর ঘরে একটা কঙ্কালের মাটি লাগা হাত পাওয়া গেছে। তার মানে এই খুনটা মিসেস পার্কার একদম নিজের হাতেই করতেন। সেটা তো আমরা দেখেছিলাম আগে। আর যদি বলেন উনি কঙ্কালের হাত কিভাবে পেলেন, তাহলে বলি ওনার মতো ডেসপারেট মহিলার পক্ষে গোরস্থানের কোনো কবর খুঁড়ে কোনো কঙ্কালের হাত জোগাড় করাটা খুব একটা কঠিন কাজ নয়। ইন্সপেক্টর সেন বললেন,
উনি সেই রাতে ওনার স্বামীর পোশাক পরেছিলেন কেন? আর উনি রেকর্ডিং এর বাইরেও কোনো বাচ্চাদের খুন করতে থাকলেন? বাচ্চাটি যাতে তাকে চিনতে না পারে, তাই তিনি মিস্টার পার্কারের পোশাক পরে খুন করতেন। খালি রামুর ক্ষেত্রে পিটারের কালো বর্ষাতি পরেছিলেন মিসেস পার্কার। রামুর বন্ধু সেটা আমায় জানিয়েছিল। যখন ফাদার বোর্ডিং বন্ধ করে দিলেন, তখন মিসেস পার্কারকে অগত্যা বাইরের বাচ্চাদের খুন করতে হলো। তাই কেসটা আরও জটিল হয়ে গিয়েছিল। যেদিন আমি প্রথম তদন্ত করতে বোর্ডিংয়ে যাই, সেদিন ফেরার সময় আমার উপর অ্যাটাক হয়। অন্ধকারে মনে হয়েছিল কোট প্যান্ট পরিহিত কোনো লোক আমায় শ্যুট করেছে। কালো বর্ষাতি, কোট প্যান্ট, মানে নিশ্চয়ই খুনি নিজের পরিচয় গোপন করতে চায়। কিন্তু কেন? আমাদের চোখে ধুলো দিতে? পরে অমন কোট প্যান্ট আমি মিসেস পার্কারের আলমারিতে খুঁজে পাই। তখন আরও শিওর হলাম যে মিসেস পার্কার এই সমস্ত ঘটনার সাথে জড়িত। কিন্তু আপনাকে পিটার আর মার্ক তাহলে ফোন করে হুমকি দিল কেন? যেদিন আমি থানায় গিয়ে আপনাকে বললাম যে ওই দুই ভাইকে আমি সন্দেহ করি, তখন হয়তো ওদের কোনো লোক ওখানে ছিল। সে গিয়ে ওদের জানায় এবং অগত্যা ওরা ধরা পড়ে। চাকরি হারানোর ভয়ে ওরা আমায় হুমকি দেয়। সত্যি মিস রায়, আপনার তুলনা নেই। ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট। আমি কতটা ইন্টেলিজেন্ট সেটা জানি না, তবে মিসেস পার্কার বেশ যত্ন করে গুটিগুলো সাজিয়েছিলেন। আমি ভাবছিলাম উনি খুনগুলোর সাথে পরোক্ষভাবে জড়িত, কিন্তু উনি যে নিজেই খুনি সেটা ভাবতে পারিনি। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। সন্ধে 7টায় ঈশার হায়দ্রাবাদের ফ্লাইট। ওখানেও একটা উদ্ভট কেস সলভ করার জন্য ওকে ডেকে পাঠানো হয়েছে। পাহাড়ি শহরে মার্ডার মিস্ট্রি সলভ করে ঈশা রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। গেস্ট হাউস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে ঈশার, তাই গাড়ি এখন রুদ্ধশ্বাসে এয়ারপোর্টের দিকে ছুটে চলেছে। গাড়ির জানালা দিয়ে শহরটাকে শেষবারের মতো দেখে নিচ্ছিল ঈশা। হঠাৎ ওর চোখের সামনে ভেসে উঠল একটা চেনা মুখ। খানিকটা দূরে গাড়ির তালের সাথে তাল মিলিয়ে ছুটছে একটা বাচ্চা ছেলে। আরে, এই যে সেই ছেলেটা, রামুর বন্ধু, যে ঈশাকে কালো বর্ষাতির কথাটা বলেছিল। বাচ্চাটা ঈশার দিকে নিজের হাত নাড়ছে। ও নিষ্পাপ মুখে ফুটে উঠেছে অনাবিল হাসি। ঈশাও হেসে ওর দিকে হাত নাড়ল। পরন্ত সূর্যের আলোয় ঈশার গাড়িটি ক্রমেই ছোট হতে হতে ছেলেটির দৃষ্টির অগোচরে চলে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুলেখিকা উপাসনা লাহিড়ীর লেখা অন্তরালে গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য পুষ্পেন্দু ঘরামি। গল্পে ফাদার ও ঈশার চরিত্রে ছিলেন কাকসৈন্য কৃষ্ণেন্দু ও শান্তনা। অন্যান্য চরিত্রে রুদ্রাক্ষ, খেয়ালি, সন্তু, পুষ্পেন্দু, দেবারতী ও মোনালিসা। গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য অরিন্দম ও কৃষ্ণ। গল্পের পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার আসবো এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন। আর আপনারা তো জানেন, কোথাও কাক দেখলে আমরা আপনাদের সাথে আছি। শুভ কাক রাত্রি।